হলো পাথরগুলো, পাথর। আর ডিস্টাল প্যানকিটেক্টমি অর্থাৎ প্যানকিসের এই অংশটুকু আমরা বাইরে বের করে নিয়ে আসছি। এর ভিতরে যে সরু নালী, এই নালীর ভিতরেও স্টোন, যেগুলো টেনে বের করা যাচ্ছিল না, ফলে প্যানকিসের ভিতরে স্টোন দিয়ে ভরে আছে, যেটা আপনারা দেখতেছেন। এবং এটা এমআরসিপিতেও তাই দেখা গেল যে প্যানক্রিয়াসের নালীর ভিতরে পাথর। সাধারণত একটা প্যানক্রিয়াসের নালী চওড়ায় থাকে 2 to 3 মিলিমিটার। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো যে অপারেশনের আগে আমরা সার্জনরা যখন রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বলি যে আমরা এই কাজ করতে চাই, কিন্তু অপারেশনের সময় অনেক ক্ষেত্রেই তার কিছুটা ব্যতিক্রম বা ভিন্নতাও হতে পারে। অর্থাৎ কোনো কোনো সময় যতটুকু অপারেশন করার কথা ছিল তার থেকে বেশিও করতে হয়, আবার অনেক ক্ষেত্রে কমও করতে হয়। এটি নির্ভর করে বেসিক্যালি অপারেশন করার সময় রোগের মাত্রার উপরে। অনেক সময় এমন হয় যে আমরা একটা ক্যান্সারের সার্জারির ক্ষেত্রে পুরো ক্যান্সারটা আনতে চাচ্ছিলাম, কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় ক্যান্সার এমন একটা অবস্থায় যে মোটা মোটা আর্টারি বা ভেনকে ধরে ফেলছে, তখন আর আসলে ফুল সার্জারিটা করা সম্ভব হয় না। আর অনেক ক্ষেত্রে যতটুকু অপারেশন করতে চাচ্ছিলাম বা ইচ্ছা ছিল বা কথা ছিল তার থেকেও বেশি অপারেশন করতে হয়। আলহামদুলিল্লাহ, আজকে যে রোগীর অপারেশন করলাম উনি একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট। আপনারা জানেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে বারবার পেটে ব্যথা হয়, বিশেষ করে পেটের উপরিভাগে বা ডান দিকে, এবং ব্যথাটা পিঠের দিকে যায়। রোগীর ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমতে থাকে, ডায়াবেটিস দেখা দেয়, কিছুদিন পরপর রোগীকে হসপিটালে ভর্তি হতে হয়। এই অবস্থায় আমরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি যখন কোনো মেডিসিন বা ব্যথার ঔষধ ব্যথা কমাতে না পারে। ঠিক তেমনইভাবে আজকেও একজন রোগীর অপারেশন করলাম যিনি দীর্ঘ 7 বছর ধরে প্যানক্রিয়াসের সমস্যায় ভুগতেছিলেন, এবং পরীক্ষা নিরীক্ষা দেখা গেল যে তার প্যানক্রিয়াসের ভিতরে স্টোন দিয়ে ভরে আছে, যেটা আপনারা দেখতেছেন। এবং এটা এমআরসিপিতেও তাই দেখা গেল যে প্যানক্রিয়াসের নালীর ভিতরে পাথর। সাধারণত একটা প্যানক্রিয়াসের নালী চওড়ায় থাকে 2 to 3 মিলিমিটার, কিন্তু এমআরসিপিতে দেখা যাচ্ছে এটি প্রায় 12 মিলিমিটার হয়ে গেছে। অর্থাৎ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে নালীটা আস্তে আস্তে মোটা হতে থাকে, এবং সেই মোটা হওয়া নালীর ভিতরে পাথর হতে থাকে, যেটা এক্সরেতে বেশি ভালো বোঝা যাচ্ছে পাথরগুলো। এই রোগীর সাধারণত যে অপারেশনটি করা হয় সেটি হলো এই নালী বরাবর কেটে পাথরগুলো বের করে এনে নালীর সাথে খাদ্যনালী নিয়ে বাইপাস করে দেওয়া বা জোড়া লাগিয়ে দেওয়া, সেটি কথা ছিল। কিন্তু অপারেশন করতে গিয়ে আমি যেটা দেখলাম যে প্যানক্রিয়াসের যে 4টি অংশ, হেড, নেক, বডি এবং টেইল, হেড থেকে বডি পর্যন্ত এই অংশটুকু আমি যখন কাটলাম তখন পাথরগুলো দেখা গেল এবং পাথরগুলো আমি বের করে নিয়ে আসলাম। কিন্তু টেল রিজিয়নটা, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টেল রিজিয়নটা এমন একটা অবস্থায় যে পাথরগুলো কোনোভাবেই আমি বের করতে পারছিলাম না। ফলে যেটি করলাম, টেইলের এই অংশটুকু আমরা পুরো কেটে নিয়ে আসছি, যেটাকে বলা হয় ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। শুধু এটুকু তো না, সাথে আরেকটু বেশি কেটে নিয়ে আসছি। কথা ছিল শুধুমাত্র প্যানক্রিয়াসের নালীটুকু, প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে পাথর বের করে বাইপাস, কিন্তু বাইপাস তো করেছি, পাশাপাশি টেল রিজিয়নটুকু ফেলে দিয়েছি। অর্থাৎ যে সময় লাগার কথা ছিল বা যে পরিশ্রম বা রোগীদের যেটুকু জানানো হয়েছিল তার থেকে বেশি বা এক্সটেন্সিভ সার্জারিটি করতে হয়েছে রোগের মাত্রার উপর ভিত্তি করেই। যেহেতু যদি আমি এইটুকু রেখে আসি তাহলে পাথর থেকে যাবে এবং রোগীর ব্যথা কিছুটা থেকেও যেতে পারতো। এতক্ষণ যেটা আপনাদেরকে বলছিলাম যে দেখেন যে এই হলো পাথরগুলো, পাথর। আর ডিস্টাল প্যানকিটেক্টমি অর্থাৎ প্যানক্রিয়াসের এই অংশটুকু আমরা বাইরে বের করে নিয়ে আসছি। এর ভিতরে যে সরু নালী, এই নালীর ভিতরেও স্টোন, যেগুলো টেনে বের করা যাচ্ছিল না, ফলে এটুকু আমি যেহেতু নিয়ে আসছি, তার মানে হলো ওনার শরীরে আর কোনো পাথর নেই। আশা করছি খুব দ্রুত সময়ের ভিতরে রোগী ভালো হয়ে যাবে। যে পরামর্শটি দিয়ে আমরা প্যানক্রিয়াসের ভিডিওগুলো শেষ করি, যখন কারো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে বেশ কিছু নিয়মের ভিতর থেকে চলতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমরা বলে থাকি যে কিছু কিছু খাবার একেবারেই বর্জন করতে হবে, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম বা ডুবো তেলে তৈরি করা খাবার যেমন সিঙ্গারা, পেঁয়াজু, সমোসা বা ফাস্টফুড। এ বাদেও ঘি ডালডা দিয়ে যে কোনো ভাজা পোড়া বা খাবার সেটাও বর্জন করতে হবে। সবচেয়ে যেটি বর্জন করতে হবে সেটি হচ্ছে স্মোকিং, এবং যদি কারো অ্যালকোহলের অভ্যাস থাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। গবেষণায় দেখা গেছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে যারা স্মোকিং বা অ্যালকোহলটা কন্টিনিউ করে তাদের সেই প্যানক্রিয়াসের ভিতরে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটা বলছিলাম, কি কি খেতে পারবে না, তাহলে রোগীরা খাবে কি? আমরা এভাবে বলি যে খাবারের ভিতরে বা সবজির ভিতরে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শসা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া,
ঝিঙ্গে, দুন্দুল এবং শীতকালীন সব সবজি, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, এই সবজিগুলো নিরামিষ অথবা আমিষ সহকারী। আমিষ কি হতে পারে? সব ধরনের মাছ এবং মুরগি দিয়ে এই লাউ, শসা, পেঁপে যেগুলো বলছিলাম এগুলো রান্না করবে। এবং আরো কিছু পরামর্শ দিয়ে থাকি যে সবজি যেটা রান্না করবে বা তরকারি, সেই তরকারিতে সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করবে, অর্থাৎ শুকনো মরিচ বা মরিচের গুঁড়া দেওয়া যাবে না। খুব কম তৈল দিয়ে সবজি রান্না করতে হবে বা তরকারি রান্না করতে হবে। খুব কম পরিমাণে তৈল এবং খুব কম পরিমাণে মরিচ দিয়ে তরকারি রান্না করতে হবে। এমন হবে যে রান্না করার পরে তরকারিটার কালার সাদা আকার দেখা যাবে। এভাবে যদি রোগী চলতে থাকে, পাশাপাশি রোগীদেরকে যে কিছু সাপ্লিমেন্ট এবং এনজাইম দেওয়া হয় সেগুলো যদি রোগীরা খায়, রোগীরা বেশ ভালো থাকে। অনেক সময় রোগীরা ভুল করে থাকে যে কোনো একটা প্রোগ্রামে বা দাওয়াতে গিয়ে হঠাৎ করে একটা মুরগির রোস্ট বা 2 পিস গরুর মাংস খেয়ে ফেলে, তখনই তাদের পেটে ব্যথা হয় এবং রোগীরা এসে হসপিটালে ভর্তি হয়। এজন্য আমি বলবো একটু কষ্ট হলেও আপনারা যদি নিয়মের ভিতরে থাকেন তাহলে আপনারা বেশ ভালো থাকবেন। ইভেন অপারেশনের পরেও কিন্তু এই নিয়মটা অব্যাহত রাখতে হবে। অনেকেই মনে করে যেহেতু আমি অপারেশন করে ফেলছি হয়তোবা আমি এখন সব কিছু খেতে পারবো না, বিষয়টা তা নয়। লাইফস্টাইল আগের মতোই থাকবে, সেটি অপারেশনের আগে বা পরে যে অবস্থায় থাকেন না কেন, তাহলেই আপনারা ভালো থাকবেন। আশা করছি আজকের যে উদ্দেশ্য ছিল ভিডিও করার, যে অনেক সময় আমরা যে অপারেশন আগে যে সার্জারির কথাটা বলে থাকি তার থেকে বেশি অথবা ক্ষেত্র বিষয়ে কমও করা লাগতে পারে, সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওটি করা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অন্যদের মাঝেও আপনারা এটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে পারেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।